গত 17 বছরে বাংলাদেশে যে রাজনৈতিক গণতান্ত্রিক যে অভাবটা ছিল, সেই অভাব পূরণের পথে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। মানুষের ভোটাধিকারকে ডাকাতি করেছে অন্যান্য তাদের কিছু পার্টি সহযোগিতায়। এই বিষয়ে যারা যারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে এবং নিহত হয়েছে, তাদের বিষয়টা ওনার বক্তব্যে আসার দাবি রাখে। 7 কোটি মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো এবং বাংলাদেশ স্বাধীন হলো, কিন্তু কেউ কেউ সেই স্বাধীনতার একক দাবিদার হিসেবে ওটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছে। তার পরিণতি কি হয়েছে? হয়তোবা তাৎক্ষণিক হয় নাই, কিন্তু সময়ের বিবর্তনে তারা বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে। আগস্টে সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আপনার বক্তব্যের শুরুতে আমি অবশ্যই ডক্টর ইউনূস সাহেব যে বক্তব্য দিয়েছেন জাতিসংঘে তার প্রশংসা করব, এবং তিনি প্রশংসার দাবি রাখেন। কারণ আমি তার ফুল 36 মিনিটের একটু অধিক সময়ের তার ফুল বক্তব্যটা আমি শুনেছি। তবে ওখানে সাজেশন আকারে দু একটি জিনিস আসতে পারে। সেটা হলো যে উনি টাইম ফ্রেমটা যদি বলে দিত, তাহলে বিশ্ব নেতারা আরো বেশি তা নিশ্চিত হতে পারত বাংলাদেশ গণতন্ত্রের পথে কবে সরাসরি যুক্ত হবে। কারণ উন্নত বিশ্ব গণতন্ত্র চর্চা করে এবং গণতন্ত্রকে ধারণ করে এবং গণতান্ত্রিক পথেই তারা তাদের রাজনৈতিক কার্যক্রম বা রাষ্ট্র পরিচালনা করে। অবশ্যই বাংলাদেশে ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, এবং এই সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের 28 সেপ্টেম্বর 2024 একটি বক্তব্য আপনাকে 28 অক্টোবর 2023 সালে 28 সেপ্টেম্বর 2024 বক্তব্য। তিনি বলছেন, দেশনায়ক তারেক রহমান বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিকল্প ছিল না। বিগত গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের পরে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিকল্প ছিল না। সঙ্গত কারণে তাদের প্রতি আমাদের সমর্থন সেদিনও ছিল, আজও আছে। তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ তাদেরকেই নিতে হবে। এই বর্তমান সরকার এবং প্রফেসর মোহাম্মদ ইউনূসের প্রতি বিএনপি এবং অবস্থান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান প্রেসাইসলি বলেছেন, there is no confusion। এখন উনি যে বক্তব্যগুলো দিয়েছেন এবং প্রশংসিত হয়েছেন, অদ্যবিধি নিঃসন্দেহে উনি একজন প্রশংসিত এবং একজন গ্রহণযোগ্য মানুষ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং উনি গ্রহণযোগ্য মানুষ বিধায়ী ওনাকে বাংলাদেশে এই মুহূর্তে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হিসেবে মানুষ গ্রহণ করেছে। কেন ওনাকে দরকার হলো, এটা একটি প্রেক্ষাপট হতে পারে। গত 17 বছরে বাংলাদেশে যে রাজনৈতিক গণতান্ত্রিক যে অভাবটা ছিল, সেই অভাব পূরণের পথে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। যে উনি এই জন্যই এসেছেন, বাংলাদেশের মানুষ ওনার কাছে এটাই প্রত্যাশা করে যে উনি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবেন। যদি বাংলাদেশে গণতন্ত্র থাকতো, তাহলে ওনার আসার প্রসঙ্গই আসতো না। কেন, উনি রাজনীতিবিদ নয় এবং উনি রাজনীতি করেন নাই, এবং উনি এই কথা বিভিন্নভাবে বলেছেন। এখন আমি বলবো যে, যেমন ওনার বক্তব্যের যদি আপনি বলেন যে একজন নোবেল লরিয়েট হিসেবে তার তো অবশ্যই একটা বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা আছে, কিন্তু উনি কিন্তু এর আগেও বিভিন্ন জায়গায় ওনার ব্যক্তিগত আঙ্গিকে যোগদান করেছেন। কিন্তু এই প্রথম ওয়ার্ল্ডের যে আমাদের ইউনাইটেড নেশনে তিনি বাংলাদেশের মানুষকে রিপ্রেজেন্ট করেছেন, বক্তব্য দিয়েছেন। অতএব ওনার ব্যক্তিগত বিষয় এবং গতকাল এই বিষয়টা কিন্তু একটু আলাদা, এবং সেক্ষেত্রে উনি যথাযথভাবেই উনি ছাত্র আন্দোলনের কথা বলেছেন। যদিও আমার কাছে একটু বিষয়টা আরো ভালো লাগতে পারত যদি উনি গত 17 বছরের
যে মানুষের ত্যাগ তিতিক্ষা এইগুলোকেও উনি আরো একটু ব্যাপকভাবে ফোকাস করতেন এবং বলতেন, তাহলে ওনার বক্তব্যটা আরো বেশি আমার মনে হয় মানুষের কাছে ভালো লাগতো। উনি তারুণ্যের জয়গান গেয়েছেন, এটা ভালো, এটা অবশ্যই তারুণ্যের জয়গান উনি গাবেন, এটাই স্বাভাবিক। দ্বিতীয়ত উনি ফিলিস্তিনে আমাদের ভাইদের কথা বলেছেন, উনি ইউক্রেন যুদ্ধ বন্ধের কথা ব্যাপারে আলোচনার কথা বলেছেন, উনি বাংলাদেশে যে বন্যাগ্রস্ত মানুষের কথা বলেছেন, এবং উনি বলেছেন আগামীতে গণতন্ত্রের পথে যে সংস্কার সেই পথে উনি হাঁটবেন। আমি ওনার বক্তব্যগুলো শুনেছি, তো সেক্ষেত্রে অবশ্যই ওনার জায়গা থেকে প্রত্যাশিত বক্তব্য দিয়েছেন, কিন্তু আমার প্রত্যাশা ছিল উনি শুধু এই 2 মাসের আন্দোলন কি নয়, উনি সেই 2011 পর থেকে বাংলাদেশে যে অরাজনৈতিক সরকার একের পরে এক চেপে বসেছে, যে বাংলাদেশে যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা যে বাংলাদেশের গণতন্ত্রকে ডাকাতি করেছে, মানুষের ভোটাধিকারকে ডাকাতি করেছে, অন্যান্য তাদের কিছু পার্টি সহযোগিতায়, এই বিষয়ে যারা যারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে এবং নিহত হয়েছে, তাদের বিষয়টা ওনার বক্তব্যে আসার দাবি রাখে। আর দ্বিতীয়ত, আপনার মনে হয় কি রাজনৈতিক বিচক্ষণতার অভাবের কারণে উনি এটা বলেছেন, নাকি উনি আসলে ছাত্রদের নেতা হিসেবে নিজেকে উপস্থাপন করছেন বলে আপনি মনে করেন? আমার কাছে যেটা মনে হয়, উনি রাজনৈতিক ব্যক্তিত্ব না, অতএব সেক্ষেত্রে ওনার গ্যাপ থাকতেই পারে। উনি অর্থনীতিতে নোবেল পেয়েছেন, উনি বাংলাদেশের না সারা বিশ্বের মানুষের কাছে একটি গ্রহণযোগ্য মানুষ, কিন্তু উনি রাজনীতিবিদ নয়। এবং উনি যদি রাজনীতিবিদ হতো তাহলে হয়তোবা এই গ্যাপটুকু হতো না। এখন আমি জানি না উনি সেটা ইচ্ছা করে করেছেন না ওনার প্ল্যানের বাইরে করেছেন, আমি সঠিক জানি না। অতএব এই বিষয় নিয়ে যেহেতু বলেছেন যে ছাত্ররা ওনাকে বসিয়েছেন, উনি ছাত্রদের দ্বারা নিয়োগ প্রাপ্ত, তো উনি কি আসলে ছাত্রদের, এখানে একটা বিভাজন নিশ্চয়ই আমরা কয়েকদিন থেকে লক্ষ্য করতে পারছি যে একটা ছাত্র শিবিরের অনেক একটা বড় ধরনের ভূমিকা নিয়ে ওরা দাবি করার চেষ্টা করছে। তারপরে জামাত ইসলামকে আমরা কখনোই এরকম ভূমিকায় আসতে দেখি নাই এত বছরে, যে ভূমিকাটা এখন পালন করছে। তো সেইখানে আসলে উনি কি তাদের প্রতিনিধিত্ব করছেন কিনা, সেখানে একটা প্রশ্ন থাকে আর কি। হাসিনা আক্তার, আপনি ঠিকই বলেছেন, কারণ এই সরকারের যেই পরিমাণ দূরদর্শিতা নিয়ে অনেক ক্ষেত্রে সতর্কতার সহিত আগানো উচিত, কোথাও কোথাও সেক্ষেত্রে হয়তোবা কিছুটা গ্যাপ তৈরি হচ্ছে। যেমন জামায়াত ইসলাম এবং শিবিরের বিষয়ে আমি বলবো, এখানে হয়তোবা জামাত ইসলামের কেউ থাকলে আরো ভালো হতো। আপনার মনে আছে জয়েন করার কথা ছিল, বাট করতে পারেনি উনি যেটা আনফরচুনেটলি। আমিও জামায়াত ইসলাম এবং শিবির সম্পর্কে অত্যন্ত সতর্কভাবেই মন্তব্য করতে চাই, কিন্তু আমার কাছে কেন যেন মনে হয়েছে অতি কথন এবং ক্রেডিট নেয়ার প্রতিযোগিতা, ক্রেডিট নেয়ার একটি আমার মনে হয় অসুন্দর প্রতিযোগিতা, অসুন্দর প্রতিযোগিতা এখানে শুরু হয়েছে। না হলে আজকে দেখুন, এটি একটি সামগ্রিক আন্দোলন। যেই ঘটনাটা ঘটেছে 1971 সালে, বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের 7.5 কোটি মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো এবং বাংলাদেশ স্বাধীন হলো, কিন্তু কেউ কেউ সেই স্বাধীনতার একক দাবিদার হিসেবে ওটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছে। তার পরিণতি কি হয়েছে? হয়তোবা তাৎক্ষণিক হয় নাই, কিন্তু সময়ের বিবর্তনে তারা বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে। ঠিক তদ্রূপ আজকের এই যে আমি ধন্যবাদ জানাই ছাত্রনেতা সম্রাটকে যে উনি ভালো বলেছেন, এটি একটি সামগ্রিক আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন। এই সত্য কথাগুলো যখন কোন সংগঠনের প্রতিনিধি বলে, তখন ওই সংগঠনের গ্রহণযোগ্যতা মানুষের কাছে বাড়ে। আর যখন কেউ আন্দোলনে ক্রেডিট নেয়ার ব্যাপারে এই অতিকথনের পথে হাঁটে, তখন তাদের অবস্থা ইতিহাস নির্ধারণ করে। যেমন আপনি আরেকটি কথা বলেছেন যে হাটে হাড়ি ভাঙবেন। আমি জানি না এই হাটে হাড়ি ভাঙা এই বিষয়টা দিয়ে উনি কি বুঝাতে চেয়েছেন। হাটে হাড়ি ভাঙার ক্ষেত্রে আমি জানি না, আমি আপনাকে বলেছি যে আমি সতর্ক মন্তব্য করার চেষ্টা করছি, যে এটার একটা নেগেটিভ ভাইব আছে, যে হাড়ির মধ্যে এমন কিছু আছে
যেটা সময় মতো ভেঙে দিলে মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে। আমি জানি না এই হাড়িতে এমন কিছু আছে কিনা। নাম্বার 1। নাম্বার 2, এখন আসেন আমাদের সম্রাট সাহেব বললেন যে যারা গণহত্যা করেছে, এই গণহত্যার সাথে যে সকল দল জড়িত ছিল তাদেরকেও শাস্তি দেওয়া উচিত। আমি সম্রাট সাহেবের সাথে আমি পুরোপুরি একমত। হয়তোবা মিলন ভাই একটু খারাপ লাগতে পারে, কিন্তু আমি জানি মিলন ভাইও সত্যকে সত্য বলার সৎসাহস রাখেন। এ কথা তো অস্বীকার করা যাবে না। গত 15 বছর আওয়ামী দুঃশাসন কিন্তু একেবারে শুধু আওয়ামী লীগের উপরে ভর করে প্রতিষ্ঠিত হয়নি। আওয়ামী লীগের যতটুকু লেজিটিমেসি নেওয়ার চেষ্টা কিভাবে করেছে, যারা যারা করেছে তাদের প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। এবং যেমন একজন অপরাধকারী আওয়ামী লীগ তার যেমন শাস্তি বা ট্রায়াল হওয়ার দাবি রাখে ফেস করার, ঠিক তাদের যে পারপিটেটরস, তাদের যে সহযোগী, তাদেরকে যারা যে কোনো ডিফেন্সই তারা দিক না কেন, তারা যে সুবিধাভোগী, কেউ মন্ত্রী হয়েছে, আওয়ামী লীগের প্রথম ক্যাবিনেটে যারা গেছে তারা তো অস্বীকার করতে পারবে না যে আওয়ামী লীগকে তারা ক্ষমতাবান বানাতে চেষ্টা করে নাই। পরবর্তীতে নির্বাচনগুলোতে এসে বাংলাদেশের সকল মানুষ নির্বাচন বয়কট করেছে, কিন্তু তারা নির্বাচনে গেছে এবং তারা কিন্তু তাদের মতো করে এই যে জোট ভিত্তিক, এখন এই দায় তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। তাই ব্যক্তি যখন অপরাধ করে তার যেমন একটি ট্রায়াল আছে, ফেস করতে হয়, ঠিক সংগঠনও যদি কোনো প্রকার অভিযোগে অভিযুক্ত হয় সেই সংগঠনের বিরুদ্ধেও অবশ্যই চার্জ জানা উচিত, সেটা নির্বাচন কমিশনে। আর জনতার আদালত তো আছেই, এবং তাদেরকেও শাস্তির আওতায় আনা উচিত বলে আমি মনে করি। আর আমাদের মিলন ভাই আরেকটি কথা বলেছেন যে চারদিকে দখল চলছে, বিএনপি করছে। আমি মিলন ভাইয়ের এই কথাটা বিনয়ের সহিত ডিনাই করছি। এখন মিলন ভাই সঙ্গত কারণেই বলতে পারে যে কেন আমি ডিনাই করছি। মিলন ভাই, 15 বছরে যে পরিমাণ টর্চার হয়েছে সেই টর্চারটা হয়তোবা আপনি 96 এর আগে বলতে পারবেন যে আপনারা কিছুটা টর্চারের মুখোমুখি হয়েছেন। মানে 9 বছরের টর্চারের পরে মানুষের রিপারকেশন হয়েছে। সো গত 15 বছরে আপনি একটা জিনিস ধন্যবাদ বলেছেন, কারোর বিরুদ্ধে 200-300 মামলা, আমার বিরুদ্ধেই 45টা মামলা দেওয়া হয়েছিল। 450 ডেইজে রিমান্ড পিটিশন সহ 45টা রিমান্ড পিটিশন কোর্টে পাঠানো হয়েছে এবং আদালত 45 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আমি ডিবি হেফাজতে মিন্টু রোডে 45 দিন ছিলাম। 6.5 মাস জেল খাটার পরে নদী পথে 6 দিন ট্রাভেল করে পাহাড় পর্বত ডিঙিয়ে তারপরে লন্ডনে এসে পৌঁছেছি। 5 বার হসপিটালাইজড করেছে, আইসিইউতেও একদিন ছিলাম রিমান্ডকালীন সময়। তো এখন এই যে আপনি এটাকে দখল বলছেন, আমি এইটাকে ডিনাই করছি। এটা দখল নয়, টুকটাক বিভিন্ন জায়গায় রিপারকেশন হয়েছে। সেই রিপারকেশনকে বিএনপি এবং বিএনপি নেতৃত্ব এমন ভাবে কঠোর হস্তে দমন করার চেষ্টাই করে নাই। শুধু আপনি স্ট্যান্ডিং কমিটির মেম্বারকে শোকজ করা হয়েছে, যুগ্ম মহাসচিবকে শোকজ করা হয়েছে, পার্টির অগণিত লোকজনকে বহিষ্কার করা হয়েছে। একটা দল তার কমিটমেন্টের জায়গা থেকে, আপনি যদি সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বক্তব্যগুলো লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে তিনি কি বলছেন। তিনি বলছেন যে কেউ যদি কোনো প্রকার অরাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয় তার দায় দায়িত্ব তার একান্তই নিজের, এবং এমন কেউ প্রকার যদি কোনো কিছু করে আইন প্রয়োগকারী সংস্থার কাছে তাদেরকে তুলে দেওয়ার জন্য বিএনপি এর দায় নেয় নাই। অতএব এটাকে ঢালাও ভাবে বলার কোনো সুযোগ নেই যে বাংলাদেশে এটা হয়েছে 2-1টি ঘটনা। এটা আমার কাছে 18 কোটি মানুষের মধ্যে কয়টা ঘটনা ঘটেছে? 68,000 গ্রামে গত 17 বছরে
আওয়ামী লীগ 68 লক্ষ ঘটনা ঘটিয়েছে। সেই 68 লক্ষ ঘটনার বিপরীতে বিএনপি, আমি আপনাকে দৃঢ়ভাবে বলছি, এমন তেমন কিছুই করে নাই। দুই একটি দুষ্কৃতিকারী যারা চেষ্টা করেছে বিএনপির পরিচয় দিয়ে ঘটনা ঘটানোর, তাদেরকে বিএনপি ডিজোন করেছে। অতএব এক্ষেত্রে ঢালাও ভাবে কথা বলার মনে হয় ঠিক নয়, এবং এটা আসলে আমার মনে হয় যে ওই 17 বছরের অত্যাচারী দলের বিপরীতে 17, যদি আমাকে বলেন এখানে এই 3 জন আমরা আছি, আপনি সহ 4 জন, সরাসরি আপনাদের সাথে পরিচিত এমন কেউ বলতে পারবেন, আমি বিশ্বাস করি যে বিএনপির কোন নেতা কোন চাঁদা চেয়েছে, আমি বিশ্বাস করি। আর আমাকে একজন বলছে যে বিএনপি এটা করেছে, আমি তাকে বললাম আপনারে করেছে, আপনার আত্মীয় স্বজন করেছে, পরিচিত জনকে করেছে, তখন বলল হিয়ারসে, আমি শুনেছি। এই যে শোনা, আপনার 18 কোটি মানুষের মধ্যে বিচ্ছিন্ন ঘটনাকে নিয়ে এসে এত বড় আন্দোলনকে বা বিএনপির ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করতে চাওয়াটাও আমার মনে হয় ষড়যন্ত্রের একটি অংশ, এছাড়া আর কিছু নয়। আপনাকে ধন্যবাদ।